দেশে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটছে অহরহ। খোদ সরকারি দপ্তর থেকেই ঘটছে এসব তথ্য ফাঁসের ঘটনা। কিভাবে হয় এসব তথ্য ফাঁস, এর প্রভাব কি, আর কিভাবেই বা তথ্য নিরাপদ রাখা যায়, আজ বিস্তারিত জানাবো। সঙ্গে থাকুন। বাংলাদেশে ব্যক্তিগত তথ্য উন্মুক্ত থাকাটা অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা দেশে প্রায়ই ঘটছে। বিশেষ করে সরকারের বিভিন্ন দপ্তর, যারা মানুষের ব্যক্তিগত তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার, তাদের থেকেই তথ্য ফাঁসের ঘটনা ঘটছে। ব্যক্তিগত তথ্য ফাঁসের ফলে মানুষ প্রতারণা সহ নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে। চলুন এমন একটা গল্প জানা যাক। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সরকারের 5 কর্মকর্তা বেশ কয়েক বছর আগে অনুদান পেয়েছিলেন। অনুদান পাওয়া সংক্রান্ত তথ্যের সঙ্গে তাদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত ছিল। অপরাধীরা এই তালিকা সংগ্রহ করে অনুদান পাওয়া কর্মকর্তাদের ফোন করে। তারা কর্মকর্তাদের আরও অনুদান দেওয়ার কথা বলে তাদের ব্যাংক কার্ডের তথ্য নেয়। এরপর জালিয়াতির মাধ্যমে 5 জনের কাছ থেকে 4,75,000 টাকা হাতিয়ে নেয়। গত 2 বছরে দেশে বেশ কিছু তথ্য ফাঁসের ঘটনা আলোচিত হয়েছে। সবশেষ 10 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়েছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্য ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। ব্যক্তিগত তথ্য কি? একজন মানুষকে আলাদা করে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় যেসব তথ্য রয়েছে সেগুলোই ব্যক্তিগত তথ্য, যেমন ব্যক্তির নাম, ঠিকানা, স্বাক্ষর, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ, আঙ্গুলের ছাপ, আইরিশ বা চোখের মনির ছবি ইত্যাদি। এর বাইরে রয়েছে স্পর্শকাতর তথ্য। এগুলোর মধ্যে আছে জাতিগত পরিচয়, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত সম্পর্কের তথ্য, আর্থিক তথ্য, পেশাগত তথ্য ও ডিজিটাল তথ্য। আর্থিক তথ্যের মধ্যে আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ, পিন, ব্যাংক স্টেটমেন্ট, লেনদেনের তথ্য। পেশাগত তথ্যের মধ্যে আছে কর্মস্থল, পদবি, বেতন ও পদোন্নতির তথ্য। ডিজিটাল তথ্যের মধ্যে আছে ছবি, ভিডিও, অডিও, লিখিত যে কোনো কন্টেন্ট, ইমেল, ঠিকানা, পাসওয়ার্ড বা পিন নম্বর, মোবাইলের লোকেশন তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলের লিঙ্ক ইত্যাদি। এখন প্রশ্ন জাগতে পারে, ব্যক্তিগত তথ্য ফাঁসে কি ক্ষতি হয়? আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনার গচ্ছিত টাকা হাতিয়ে নিতে পারে প্রতারক। মুঠোফোন থেকে টাকা হাতিয়ে নেওয়ায় ফরিদপুরের একটি গ্রাম পরিচিতি পেয়েছে প্রতারকদের গ্রাম নামে। এই গ্রামের প্রতারকেরা গ্রাহকদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে, তারপর তারা গ্রাহকদের ফোন দিয়ে কৌশলে পিন নম্বর নিয়ে টাকা হাতিয়ে নেয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির তদন্তে এ তথ্য উঠে এসেছে। আবার জাতীয় পরিচয়পত্র বা শিক্ষাগত সনদ জালিয়াতি করে ব্যাংক ঋণ নেওয়ার তথ্যও পাওয়া গেছে বিভিন্ন সময়। আবার ভুয়া সম্পত্তি হস্তান্তরের ঘটনাও ঘটেছে। সরকারের পাওনা টাকার দায় এড়াতে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবার এমন অভাবনীয় জালিয়াতি করেছে। এই পরিবারের নামে থাকা একটি কোম্পানির মালিকানা 3 ব্যক্তির নামে হস্তান্তর করা হয়। এই 3 ব্যক্তির দাবি তারা এই কোম্পানি সম্পর্কে কিছুই জানতেন না। এক্ষেত্রে 3 ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এই প্রতারণা করা হয়েছে বলে ধারণা করা হয়। চলুন প্রতারণার আরও একটি গল্প শুনে আসি। দিনাজপুরের চিরিরবন্দরে অবস্থিত বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস 2022 সালের আগস্টে তার বাড়িতে 3 জন যুবক আসেন। তারা একটি মুঠোফোন কোম্পানির সিম বিনামূল্যে দিচ্ছিলেন। তার কাছ থেকে সিম কার্ড নেন সেই শিক্ষক। যুবকেরা জান্নাতুলের আঙুলের ছাপ, চোখের মনির ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এসব নেন। এরপর গত জুলাইয়ে থানা থেকে জান্নাতুলকে নোটিশ করা হয়। বলা হয় তার সিম দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ জান্নাতুলের আঙুলের ছাপ, চোখের মনির ছবি ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অপরাধী চক্র আর্থিক প্রতারণা করেছে। একজনের ছবি, নাম, পরিচয় চুরি করে অন্যজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে, এমন ঘটনা প্রায়ই ঘটে। এমনকি ভুয়া তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকাও চাওয়া হয়। আবার কেউ যদি ভুলক্রমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ, পিন নম্বর, ব্যাংক স্টেটমেন্ট, লেনদেনের তথ্য ইত্যাদি প্রকাশ করে, তাহলে সে ব্যক্তি বড় ধরনের বিপদে পড়তে পারেন। জাতিগত পরিচয়, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, স্বাস্থ্যগত তথ্য, ব্যক্তিগত সম্পর্কের তথ্য ফাঁস হলে একজন ব্যক্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এসব তথ্যকে বলা হয় স্পর্শকাতর তথ্য। ধরা যাক কেউ লিঙ্গ বৈচিত্র্যের মানুষ বা ভিন্ন মতাদর্শের মানুষ, তার এ সংক্রান্ত তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে তিনি উগ্রবাদীদের দ্বারা ক্ষতির শিকার হতে পারেন। করণীয় কি? ব্যক্তি সংশ্লিষ্ট তথ্য যদি ফাঁস হয় তাহলে তা শুধু নির্দিষ্ট ব্যক্তির জন্যই ক্ষতির কারণ না,
পরিবারও ক্ষতির মুখে পড়ে। বাংলাদেশে ব্যক্তিগত তথ্য ফাঁসের বিপরীতে সরাসরি কোনো আইনি সুরক্ষা নেই, তবে ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য সরকার একটি আইনের খসড়া করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক BM মইনুল হোসেনও মনে করেন, মানুষ বুঝতেই পারে না ব্যক্তিগত তথ্য ফাঁস হলে তার পরিণতি কি হতে পারে। আমাদের ডিজিটাল সাক্ষরতার হার অনেক কম। রিমোট এরিয়ায় বিভিন্ন জায়গায় মানুষ হচ্ছে যে ডিজিটাল সার্ভিস ব্যবহার করছেন, ওনাদের আসলে এত বিস্তারিত প্রযুক্তির জিনিসগুলো জানার কথাও না। তারপরেও আমরা বলি যে যতটুকু সম্ভব যে অচেনা একটা সাইটে হুট করে আমরা দেখি যে অনেকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন পর্যন্ত দিয়ে দিচ্ছেন। আমাদের ওনাদেরকে দেখতে হবে বা সরকারি পর্যায় থেকেও নিশ্চিত করতে হবে ওনারা যে ডেটাটা নিচ্ছেন সেটি আসলে যথাযথ সুরক্ষা সেটি দেয়া হচ্ছে কিনা। ডেটা লিক, ডেটা ব্রিচ আমরা বলি যে সেটি হয়ে থাকে। সেটি হয়ে গেলেও কিছু করণীয় জিনিস আছে, যেমন একেবারে মিনিমাম পর্যায়ে একদম যে কোনো পরিষেবার পাসওয়ার্ড পরিবর্তন করা। অনেক ক্ষেত্রে যেমন ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এগুলো যদি ফাঁস হয়ে যায়, সেক্ষেত্রে অনেক পরিষেবায় কিন্তু ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করার সুযোগ থাকে বা ফোন নাম্বার এটিও পরিবর্তন করার সুযোগ থাকে। সেটি যদি করা সম্ভব হয় সেটি করা। আবার যে প্রতিষ্ঠানের থেকে এই তথ্যগুলো চুরি হলো তাদের কাছে যদি কোনো যে সেবার জন্য ওই প্রতিষ্ঠানের ডেটাটুকু রাখা হয়েছে ওনাদেরকে অবহিত করা। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা বলে থাকি যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা। সেখানে শুধু পাসওয়ার্ড দিলেই হবে না, সাথে সাথে যেমন অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি আসে বা ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য আরেকটা মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আরেকবার একটু নিশ্চয়তা দেওয়া। অনেক ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইনফর্ম করা অথবা আইনের আশ্রয় নেওয়া। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যদি হ্যাকড হয়ে যায়, এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্রাইম হয়ে থাকে, সো অ্যাটলিস্ট জিডি করা বা জানানো যে আমার এই অ্যাকাউন্টটা কম্প্রোমাইজড। আমরা দেখি যে ডেটা ব্রিচের ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে সরকারের বা একটা সুরক্ষা দেওয়া, ডেটা প্রোটেকশন দেওয়া, সেই ধরনের একটা আইনি কাঠামো থাকা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণের একটা স্কোপ তো থাকছে। নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশের বিষয়ে সচেতন হন, নিরাপদ থাকুন। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।